সামান্য জ্বালা করবে, কিছুক্ষণের ভেতরে ঠিক হয়ে যাবে। ঠোঁট কামড়ে ধরে বলে। মরবো না। তুমি কি ব্যথা পাচ্ছ বেবি গার্ল? অ্যানির হাত থেমে যায়, থমথমে মুখে নিকের দিকে তাকায়। নিকের ঠোঁটে বক্র হাসি, অ্যানির শরীর জ্বলে ওঠে এই হাসিতে। অ্যানি চোখে চোখ রেখে শক্ত গলায় বলে, একজন একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জন্য করুণা হচ্ছে। আঘাতপ্রাপ্ত তো তাই মনুষ্যত্ব দেখাচ্ছি। নিক ঠোঁট কামড়ে ধরে অ্যানির দিকে ঝুঁকে পড়ে। যাকে এত ঘৃণা করো তার জন্য মনুষ্যত্ব দেখানোটাও ঠিক নয়। দিস লুকস রিয়েলি ব্যাড, মাই ফাকিং ব্লাড রোজ। অ্যানি চোখের পাতা ঝাপটে নিকের হাত ছেড়ে দিতে যাবে, তার পূর্বে গ্যাংস্টার বসের আদেশ। উইল নেভার লেট গো। পুরোটা কাজ করো। অ্যানি হাত ছাড়ল না গম্ভীর আদেশে, হাত ধরে রেখেই বলল। পারবো না আর, নিজের কাজ নিজে করে নিন। নিক ঠোঁট কামড়ে ধরে হেসে বাম হাত দিয়ে অ্যানির কোমরটা চেপে ধরে। হঠাৎ স্পর্শে অ্যানি হতবম্ব হয়ে যায়। নিকের হাত চেপে ধরে বলে। হাত সরান। নিক সরালো না, হ্যাঁচকা টানে ছোট্ট দেহটাকে নিজের উরুর উপরে বসিয়ে দেয়। অ্যানি ঠোঁট ভেজায়। নিক অ্যানির শরীরটা নিজের বুকের সাথে ভালোভাবে মিশিয়ে নেয়। এরপর কানে ডিপ কণ্ঠে বলে। স্ত্রীর কাজ স্বামীকে সুস্থ করে তোলা। নিজের কাজ করো জান। অ্যানির শরীর শিরশির করে ওঠে। নিকের শরীরের মাতাল করা গন্ধের রমণী দিশেহারা হয়ে পড়ে। তার উপর আবার নিকের হাতের অবাধ্য বিচরণ। অ্যানি নাক মুখ খিচে বলে। নিক হাতটাকে সাবধানে রাখুন, সরান। রহস্যময় ভাবে হেসে অ্যানির উন্মুক্ত পিঠে ঠোঁট ছুঁয়ে বলে। তুমি কি লজ্জা পাচ্ছ বেবি গার্ল? এভরিথিং বিটুইন আস হ্যাজ অলরেডি বিন সিন। হোয়াট ইজ দেয়ার টু বি শাই অ্যাবাউট নাও? অ্যানি নিঃশ্বাস ফেলে রাগ দেখিয়ে বলে। পুরো জীবন অসামাজিক পরিবেশে বড় হয়েছেন, এত অনৈতিক কথা শিখেছেন কোথা থেকে? নিক অ্যানির গালে আঙ্গুল দিয়ে স্পর্শ করে বলে। মেয়ে মানুষ যখন শরীরের সাথে মিশে থাকে তখন শুধু অনৈতিক কথা নয়, আরো অনেক কিছুই চলে। অ্যানির ইচ্ছে করছিল নিকের ঠোঁট দুইটা সেলাই করতে, কিন্তু সেই ক্ষমতা তো তার নেই। অ্যানি নিকের হাতে মেডিসিন লাগিয়ে দিতে দিতে বলে। লাশটাকে কি করেছেন? নেই, কি করেছেন? খেয়ে ফেলেছে। অ্যানির হাত থেমে যায়, অস্ফুট আওয়াজে বলে। মানে? আমার দুই সঙ্গী কাঁচা চিবিয়ে খেয়েছে। তারা তো আর রান্না করতে পারে না, তাই শরীর থেকেই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এতে ওদেরও কষ্ট কম হবে। তুমি চাইলে দেখতে পারো, এখনো কিছু অবশিষ্ট আছে। অ্যানি আচমকা চিৎকার দিয়ে ওঠে। না, যাব না আমি, সহ্য করতে পারি না। নিক ভ্রু কুচকালো, চল শক্ত করে গম্ভীর গলায় উচ্চারণ করে। এই গল্পে যতটা শান্তশিষ্ট তুমি হয়ে প্রবেশ করেছিলে ততটা শান্তশিষ্ট তুমি নও প্রিয়তমা। অ্যানি শরীর থরথর করে কেঁপে ওঠে। মানে? নিক বক্র হাসলেও অ্যানি পেট চেপে ধরে ঘুরিয়ে বসায়। অ্যানির মুখটা নিজের মুখের কাছাকাছি নিয়ে আসে। অ্যানির দৃষ্টি নিকের ধূসর রাঙা দৃষ্টির উপর। নিক অ্যানির চোখে চোখ রেখে বলে। তুমি জানো তুমি ঠিক কতটা ধ্বংসাত্মক? ধ্বংসের তালিকা নির্বাচন করলে সর্বপ্রথম আমি ধ্বংস হয়েছি, এখনো হচ্ছি ধীরে ধীরে। আমি গ্যাংস্টার বস নিক জেভেরান, যার ইশারায় পুরো সাম্রাজ্য থমকে যায়। সে থমকে যাচ্ছে একটা মেয়ের হাসিতে, গন্তব্য হারাচ্ছে এক তীক্ষ্ণ নীলচে মণিতে। একটা চুমু খাও ব্লাড রোজ। অ্যানি চমকায়, এতক্ষণ স্তব্ধ হয়ে শুনছিল সব। চুমুর কথা শুনতেই নাক মুখ কুঁচকে ফেলে। অ্যানির নাক ছিটকানো দেখে নিক ঠোঁট কামড়ে হেসে বলে। গড প্রমিস, আজ সামান্য ওয়াইন ছুঁয়েও দেখিনি, একটা সিগারেটও খাইনি, তবে সামান্য ড্রাগস নিয়েছি। ড্রাগসে তোমার চুমু খেতে সমস্যা হবে না। অ্যানি কোল থেকে নামার জন্য ছটফট করে ওঠে। নিক অ্যানির ক্ষত জায়গায় চাপ দিয়ে ধরে। অ্যানি ব্যথায় গঙিয়ে ওঠে, আওয়াজ করে বলে। লাগছে, ছাড়ুন। নিক আরো শক্তভাবে খামচে দিয়ে বলে। আমি উঠতে বলেছি তোমাকে? প্লিজ ছাড়ুন, লাগছে। আমার প্রশ্নের উত্তর দাও আগে। আমি উঠতে বলেছি তোমাকে? অ্যানি তীব্র ব্যথা অস্ফুট আওয়াজে বলে। না। নিকের কণ্ঠ আরো শক্ত হলো। তাহলে উঠতে চাইলে কেন? আমি যখন বলিনি তখন উঠতে চাইছো কার পারমিশনে? আমার থেকে বাড়াতে চাইছো তুমি ব্লাড রোজ? অ্যানি ব্যথায় ফুপিয়ে ওঠে। একজন জঘন্য মানুষ আপনি, আমাকে এইভাবে আঘাত করেন। আমার ব্যথা লাগে না? মায়া জন্ম নিতে চাই, কিন্তু সেটাও মাটির নিচে চাপা পড়ে যায়। অ্যানিকে ছেড়ে দেয়, মাথা নুইয়ে ক্ষত জায়গায় অজস্র চুমু খায়। অ্যানি হতবাক হয়ে যায়। এই লোক কি আসলেই পাগল? মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে এতটা সাইকোপ্যাথ কিভাবে হয়? নিক অ্যানির দিকে তাকিয়ে বলে। আমাকে চুমু খাও রোজ, ফাস্ট।
অ্যানি খোলে না, ঘাপটি মেরে মাথা নিচু করে বসে থাকে। নিক বাঁকা হাসলো। অ্যানি চিবুকটা উপরে তুলে শান্ত গলায় বলে, তুমি যদি স্বেচ্ছায় আজ আমাকে চুমু খাও তবে গড প্রমিস কষ্ট অনুভব করবে না। আর যদি আমি এগিয়ে যাই তবে নিকের ঠোঁটে রহস্যময় হাসি। অ্যানি শুকনো ঠোক গিলে চোখে পানি টিপ টিপ করছে, ঠোঁট কাঁপছে তার। আপনি নিক আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে ধরে শান্ত গলায় বলে, 3 সেকেন্ড সময় তোমার কাছে। বলছি তো 2 সেকেন্ড। স্বেচ্ছা না আসলে এরপর তোমাকে আমি চিৎকার করাবো। অ্যানি চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে, চোখ খুলে নিকের দিকে তাকায়। নিকের চোখে এক রহস্য। অ্যানি ঠোঁট ভিজিয়ে আলতোভাবে নিকের ঠোঁটে হালকা চুমু খায়। সরে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি। নিক বাম হাত দিয়ে পেছন দিয়ে অ্যানির মাথাটা চেপে ধরে। অ্যানি নিকের বুকে খামচি কাটে। নিক স্মিত হাসে, ঠোঁট ছেড়ে কানের কাছে হিস হিসিয়ে বলে, খামচি দিয়ে লাভ নেই বেবি গার্ল। তোমার নখের আঁচড় আমার পিঠে মুক্তার মতো ঝলমল করছে। এইসবে নিক যে ঘ্রাণ প্রথম দিনে অভ্যস্ত হয়ে গেছে। বদ্ধ ঘুমট রুম। বান্ধবীর বীভৎস মৃত্যু দেখে 15 বছরের কিশোরী মেয়েটা যে নরক যন্ত্রণায় ছটফট করছে। একটু পর তার সাথেও চলবে এমন পাশবিক নির্যাতন। নিজেকে ঠিক রাখতে পারছে না মেয়েটা। কে থাকবে ঠিক যদি কারোর সামনে কাউকে বিকৃতভাবে রেপ করে শরীর থেকে কাঁচা মাংস চিবিয়ে খায়, শরীরে তাজা রক্ত দিয়ে স্যুপ আর মাংসের টুকরো দিয়ে টেবিল সাজায়। মেয়েটা একপাশে গুটিসুটি হয়ে কাঁপছে, মাথায় এখনো হিজাব বাঁধা। দেখেই বোঝা যাচ্ছে কোনো মুসলিম ঘরের সন্তান। পায়ের শব্দে মেয়েটা আরো সিটিয়ে যায়। আতঙ্কে শ্বাস ফেলতেও যেন ভুলে গেছে। জেট মেয়েটার কাছে আসে। একটু আগে রক্তাক্ত স্টিলটা একদম পরিষ্কার করে হয়েছে। কুকুরের মতো জিহ্বা দিয়ে রক্তগুলো চেটে খেয়েছে। আচ্ছা, এই গ্লাস মিনার নামক আইল্যান্ডের পাশবিক নির্যাতনের কথা বাহিরের জগৎ কি জানবে? কোনোদিন কি জানতে পারবে এই নিকৃষ্ট কাজগুলোর কথা? জেরে দুইটা পা এই অবশ্যের মতো কাজ করে। দ্রুত হাঁটতে পারে না সে। এক হাত যে নেই সেই খেয়াল নেই। শরীরের রক্ত বদলাতে হয় কয়েক মাস পর পর। অথচ বিকৃত মস্তিষ্ক এখনো ঠিক হয়নি। দিন দিন যেন আরো উগ্র হয়ে উঠছে। জেড মেয়েটার হিজাব ধরতেই মেয়েটা কান্না করে ওঠে। আমাকে এমন করো না, খারাপ কাজ এগুলো। আল্লাহ ক্ষমা করবে না তোমাকে, জাহান্নাম ওঠাই হবে না তোমার। জেড পৈশাচিক ভাবে হেসে উঠে বলে, তোর সৃষ্টিকর্তাকেই তো মানি না আমি, জান্নাত জাহান্নাম মানতে যাব কেন? জেটকে মারার শক্তির কারণ নেই। মেয়েটা সাহস নিয়ে বলে যে যে মানুষের মাংস খায় সে কিভাবে বুঝবে নিজের সৃষ্টিকর্তাকে? ভাগ্য ভালো তুমি মুসলিম নয়, না হলে পুরো জাতির গায়ে কালি মাখাতে। আক্রোশে ফেটে পড়ে। সে কথা বলাটা খুব অপছন্দ করে। আওয়াজ তার একদম সহ্য হয় না। এ কারণে সে কখনো বাহিরে যায় না। আওয়াজ শুনলেই মস্তিষ্ক অস্বাভাবিক হয়ে যায়। জেড মেয়েটার হিজাব একটানে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, কথা বলাটা আমার পছন্দ নয়। তুই কে আমার দেখার বিষয় না, বাট এই মুহূর্তে তুই জেরের সম্পত্তি, 2 দিনের জনসঙ্গী, 3য় দিনের তৃপ্তি। মেয়েটার হৃদয়টা যেন কেঁপে ওঠে। ছোট্ট মেয়েটা জেডের দিকে তাকিয়ে কান্না করে ওঠে। আমাকে প্রাণে মেরে ফেলো, দোহাই তোমার, আমার সম্মানটুকু নিও না। কি চাই তোমার? আমার শরীরের মাংস, তাই তো নিজের হাতে কেটে দিচ্ছি তোমাকে। তবুও পায়ে পড়ছি, আমার সম্মানে হাত দিও না। জেড ঘর কাঁপিয়ে পাশবিকভাবে হেসে ওঠে। হাসতে হাসতে ঘাড় কাত করে তাকায়। লালসার দৃষ্টি দিয়ে বলে, বেশি নয়, মাত্র 2 দিন। আমার কামনা মেটাবে, পরে মাংসগুলো ছিঁড়ে খেতে দিও। জিদ কোনো মেয়ের শ্রমরম কেড়ে নেয়নি, কখনো তার রক্ত নিয়ে উল্লাস করে না। আজকের জন্য মেটাতে দে সুইট হার্ট। মেয়েটা দেয়ালের সাথে ঘেঁষে পড়ে আরো। যে টেনে হিচড়ে নিয়ে আসে বাচ্চা মেয়েটাকে, স্টিলের উপরে শুইয়ে দিয়ে হাতে পায়ে বেল্ট বেঁধে দিতে থাকে। আতঙ্কে মেয়েটার চোখ থেকে যেন পানির পরিবর্তে রক্ত পড়ছে। জেট মেয়েটার শরীরে ঘ্রাণ নিতে থাকে। মেয়েটা চোখ বন্ধ করে বলে, হাজারো মেয়ের বিনাশ তুই করেছিস, তোর বিনাশ হবে একটা মেয়ের হাতে। এই আইল্যান্ডের এর গ্লাসের মিনারেই তোর এই বিকৃত কাজ বন্ধ হবে, তোর অস্তিত্ব মুছে যাবে। কিন্তু আফসোস, তোর ধ্বংসটা নিজ চোখে দেখতে পারবো না। জেট খ্যাপা রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ে মেয়েটার উপর। একটানে খুলে ছিঁড়ে ফেলে মেয়েটার সম্ভ্রম।
বুকে খামচে ধরে শক্তভাবে। মেয়েটা চিৎকার করতে থাকে। এইভাবে চলতে থাকে পাশবিক নির্যাতন। অ্যানি সেদিনের পর আর নিজের ফোন হাতে নেয় না। মূলত সাহস হয়নি ফোনটা স্পর্শ করার। নিজেকে শান্ত করে পুনরায় মোবাইলটা নিয়েছে। ফোন ঘাটাঘাটির মধ্যেই একটা নম্বর ভেসে উঠল, যেটা মাই হাজবেন্ড দিয়ে সেভ করা। অ্যানির কপাল কুঁচকে আসে। সে তো কারো নম্বর সেভ দেয়নি, তাহলে এই নম্বর আসলো কোথা থেকে? নামটা দেখে সন্দেহে চোখ ছোট ছোট করে তাকায় ফোনের স্ক্রিনে। কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। মাথায় একটা কুবুদ্ধি আসে। অ্যানি বাঁকা হেসে সোজা কল দেয় এই নম্বরে। নিক হাতের রক্ত পরিষ্কার করে মাত্র টয়লেটটা হাতে নিয়েছিল। ফোনের রিংটনে টেবিলের দিকে এগিয়ে যায়। স্ক্রিনে না তাকিয়ে রিসিভ করে ভারী আওয়াজে বলে, দিস ইজ গ্যাংস্টার বস নিক জেভরান স্পিকিং। অ্যানির বুক কেঁপে ওঠে। এত ভয়ানক আর শক্ত কণ্ঠ কেন এই লোকে? আত্মা পর্যন্ত কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে। অ্যানিকে নিশ্চুপ দেখে নিকের মেজাজ তিক্ত হয়ে ওঠে। এত কিসের ইতস্ততা এই রমণীর? নিক চল শক্ত করে ধমকে ওঠে। নিঃশ্বাসের শব্দ শোনানোর জন্য ফোন দিয়েছো? না, আত্মহত্যা করব, তাই জানাতে ফোন দিয়েছি। আত্মহত্যা করব। অ্যানির বাক্যটা শুধু একটা বাক্য ছিল না। মনে হচ্ছে গ্যাংস্টার বসের মাথার উপরে পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়টা চেপে ধরেছে। রাগে কেঁপে ওঠে পুরো শরীর। চোখ দুইটা লাল হতে থাকে ক্রমশই। ঘন নিঃশ্বাস ছেড়ে বলে, নিক কি বললি তুই? এখন কি দিয়ে করা যায় বলুন তো? এর শক্ত গভীর গলা ভেসে ওঠে। মরবি, ভালো কথা। সব থেকে শক্ত চাবুকটা পাশে রেখে দিস। জানাজা পড়ানোর দরকার নেই। চাবুকের আঘাতেই শরীর এমনিতেই অস্তিত্বহীন হয়ে পড়বে। নিকের অবস্থা অনুমান করে অ্যানি ভয়ে ঢোক গিলে। কি সাইকো এই লোক! ও আত্মহত্যার কথা বলেছে, অথচ এই লোক আটকাচ্ছে না। আটকানো তো দূর থাক, সাথে হুমকি দিচ্ছে। অ্যানি ঠোঁট ভিজিয়ে হেসে বলে, বিষ বানাবো ভাবছি, বুঝলেন? এর মধ্যে আইসক্রিম, চকলেট আর আচার মেশাবো। এখন আর কি কি দিব? নিক চোখ বন্ধ করে শ্বাস ফেলে। নিঃশ্বাসটা যেন আটকে এসেছিল। অ্যানির এমন হুট করে ফোন দেওয়াটায় কপাল কুঁচকে আসে। ঠোঁট কামড়ে ধরে বলে, একটা গুরুত্বপূর্ণ জিনিস মিশাতে পারো। অ্যানি চোখের পাতা ঝাপটায়। কি সেটা? আমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যার ভাগ শুধু তুমিই পেয়েছো, এখনো পাচ্ছ, বারবার, প্রতিবার। নিকের ইঙ্গিত বুঝতে অ্যানি খেপে যায়। আড়া পড়ুক আপনারই বেজাত মুখের উপর। অ্যানি ফোনটা কাটতে যাচ্ছিল, নিকের ধমকে আটকে যায়। আই ওয়ন্ট হ্যাং আপ দ্য ফোন অ্যাট অল। কি বলার জন্য ফোন দিয়েছিলে সেটা বলো। বিনা কারণে ফোন দেওয়ার মতো মেয়ে তুমি নাও, সেটা ভালোভাবেই জানি। অ্যানি ঠোঁট ভেজায়। বিরক্তি হয়েছে? নিক গ্রীবাদেশ নাড়ালো, সামান্য গম্ভীরতা নিয়ে বলে, একটা আদেশ কর জান, সারা জীবন তোর সামনে বসে থাকতেও আমি রাজি। সেখানে ফোন দেখে বিরক্ত হওয়াটা অনেক বড় একটা অপরাধ। ইফ ইউ কুড ফিল জাস্ট হাউ ক্রেজি আই বিকেম at the sound of your phone's ringtone, it would help a lot, my fucking fool. কারণটা বলো। অ্যানি গলার স্বর নিচু করে বলে। রুমে একা ভালো লাগছে না আর। নিক ভ্রু কুচকে বলে। তাহলে আমি আসছি। অ্যানি চেঁচিয়ে ওঠে। প্রয়োজন নেই। পর মুহূর্তে শান্ত হয়ে বলে, আমি বাইরে কোথাও যেতে চাচ্ছি না, শুধু রুম থেকে বের হয়ে একটু হাঁটতে চাচ্ছি। বাইরে যাব না। এই বিশাল মিনারে আমার হাঁটার জন্য জায়গা আছে অনেক। নিক চোখ ছোট ছোট করে ফেলে। ল্যাপটপে স্ক্রিনে তাকায়, এরপর রেড বাটনের চাপ প্রয়োগ করে। অ্যানি রুমে থেকে হালকা কেঁপে ওঠে। মনে হলো মিনারের বাহিরে কিছু একটা শব্দ হয়েছে, তবে শব্দটা তীব্র নয়। জনমানবহীন শূন্য রুমে থেকে এই সামান্য শব্দেও শরীরে কাঁপুনি দিয়ে উঠেছে। নিক ঠোঁটে ঠোঁট চেপে বলে, এবার যাও। অ্যানি যেন ভুল শুনল। অবিশ্বাস্য কণ্ঠে বলে, কি বললেন? নিকের ঠান্ডার স্বর। যেতে বলেছি। অ্যানি বিশ্বাস করেও করতে পারছে না। এটা কিছুতেই তার চেনা নিক জেভরান নয়। তাকে তো বারান্দায়ও যেতে দেয় না, আলো বাতাস শরীরে লাগাতে দেয় না, মেয়ে ছেলে কারো নজরে আসতে দেয় না। তাহলে এই লোক আজ এত ঠান্ডা গলায় অনুমতি কিভাবে দিচ্ছে? অ্যানি যখন গভীর ভাবনায় মগ্ন, তখন কারোর ভারী নিঃশ্বাস কানে আসে। ফোনের অপর পাশ থেকে নিকের এমন ঘন ঘন নিঃশ্বাস নেওয়া দেখে ভড়কে যায়। নিক শক্ত গলায় বলে, তুমি কে? অ্যানি হতবম্বের ন্যায় বলে, অ্যানি। আমার কি হও? নিশ্চুপ হয়ে যায় অ্যানি। এই প্রশ্নটার উত্তর কি হবে? আসলে এই প্রশ্নের উত্তর অ্যানির ভেতরে জানা নেই। একটা কাগজে সাইন করলে কি বউ হয়ে যায়? তথাকথিত এই বৈধ সম্পর্কের মানে কি, যেখানে বাস্তবিক কোনো সম্পর্ক নেই? যখন এই মনে হয় নিক তার স্বামী, তখনই কানে বাজতে থাকে নিকের সে বাক্যগুলো। রক্ষিতা, জাস্ট রক্ষিতা তুই আমার। 100 কোটি টাকার বিনিময়ে তোকে কিনে নেওয়া হয়েছে।
অ্যানি বসে যায় বিছানায়। এই প্রশ্ন আর বাক্যগুলো তাকে পাগল পাগল করে ফেলে। মনে পড়ে যায় পাশবিক নির্যাতনের কথা। পায়ের পাতায় এক নজর তাকায়, যেখানে পুড়ে যাওয়া দাগ আজও ঝলঝল করেছে। এই পুড়ে যাওয়া দাগগুলো বিবাহের সাক্ষী। জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে কাগজটায় স্বাক্ষর করতে হয়েছিল তাকে। নগ্ন শরীরে একের পর এক চাবুকের আঘাত। প্রতিটা ঘটনায় মনে হলেই অ্যানির নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে। বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে সে। চোখ দিয়ে পানি পড়তে থাকে বিরতিহীন ভাবে। অ্যানি ঠোঁট কামড়ে ধরে অস্ফুট স্বরে বলে, গন্তব্য হারা এক পথিক আমি। কে হয় আমি আপনার? নিকের কণ্ঠ আরো রুক্ষ মূর্তি হয়ে ওঠে। স্ত্রী তুমি আমার, বেবি গার্ল। যার গন্তব্য নিক জেবরানের কাছে। আর স্ত্রী হওয়ার প্রথম দায়িত্ব স্বামী খেয়েছে কিনা জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করেছো তুমি আমাকে? অ্যানি নিকের কথায় নিশ্চুপ হয়ে যায়। কাল কেটে যাওয়া হাতটার কথা মনে পড়ে। অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, প্রস্টিটিউট ক্লাবে মেয়ে কম পড়েছে বুঝি? ওদের একজনকে বলেন খেয়ে দিতে। অ্যানি কথাটা বলে নিককে আর কিছু বলার সুযোগ দিল না। এখন একটা বোম ফাটবে এইটা আর বুঝতে বাকি নেই। যা অনুমতি পাওয়ার এটা সে পেয়ে গিয়েছে। এখন বাকি সব জাহান্নামের যাক। অ্যানি গলায় ওড়না পেঁচিয়ে নেয়, দরজার সামনে এসে বড় করে শ্বাস নেয়। এরপর দরজাটা খুলে বাহিরে তাকায়। অবাক হয়ে আশেপাশে সব দিকে চোখ বুলায়। আশ্চর্যের বিষয় একটা গার্ডও নেই, কিন্তু এখানে তো অসংখ্য গার্ড থাকে। কোথায় গেল সব? অ্যানি আর ভাবতে পারল না। সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। সিঁড়ির ঠিক পাশের দিকটাই ভালোভাবে তাকায়। এই দিকে দিয়েই সেদিন নিক তাকে একটা টর্চার সেলে নিয়ে গিয়েছিল, কিন্তু সেদিন তো এই দিকে একটা রাস্তা ছিল। আজ দেয়াল হলো কিভাবে? অ্যানির মাথা কাজ করা বন্ধ করে দেয়। অ্যানির খুব ভালোভাবে মনে আছে, যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ঠিক এখানেই একটা দরজা ছিল। দরজার বাহিরে ছিল বড় বড় সিঁড়ি। মাটির নিচে আছে ধ্বংসলীলা। এটাই তাহলে মাফিয়া গুপ্তঘর, যেখানে সব পাপ কর্ম হয়। অ্যানি চারিপাশে আবার নজর রাখে। কোনো কিছু না পেয়ে সামনে এগিয়ে যায়। কিচেনের কাছে গিয়ে দেখে মাঝবয়সী একটা মহিলা। এই মহিলা তাকে প্রতিনিয়ত খাবার দেয়। মহিলাটা অ্যানিকে দেখে অবাক চোখে তাকায়। অ্যানি মুচকি হেসে বলে, আসসালামু আলাইকুম মেলেক খালা, হাউ আর ইউ? মহিলাটা মেড আশ্চর্য হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম মা, বাট ইউ আর হিয়ার? মেয়েদের দিকে তাকিয়ে অ্যানির মুখটা মলিন হয়ে ওঠে। এরপরও নিজেকে খুশি দেখিয়ে বলে, আই ওয়াজ লুকিং অ্যাট মেনার আন্ট। মেয়েট যেন অনেক খুশি হলো। অ্যানিকে এই প্রথম রুম থেকে বের হতে দেখেছে। অ্যানি মেয়েদের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা আন্ট? ইয়েস মাই ডিয়ার। অ্যানি মুচকি হেসে বলে, মেয়েট বাহ, অনেক ভালো। আচ্ছা খালা, আপনি আগে কখনো এখানে কাজ করেছেন? গম্ভীর হয়ে বলে, আসলে মা, আমি প্রথম এখানে। শোনা মতে সার মেয়েদের পছন্দ করে না, আর মায়ের বয়সী মেয়েদের নাকি উনি দুই চোখের বিষ মনে করেন। আরিশার বলেছেন আমাকে রাখা হয়েছে আপনার জন্য। অ্যানি সামান্য নড়ে চড়ে বসে। মা বয়সী মহিলাদের ঘৃণা করার মানে অ্যানির অজানা নয়। এখনো নিজের মায়ের সাথে সব মায়েদের গুলিয়ে ফেলেছে। অ্যানি শান্ত গলায় বলে, আপনি যাননি কখনো ওনার সামনে? সেই সাহস আমার নেই মা। অ্যানি মলিন হেসে বলে। আপনি চিত্রা মাসিকে চিনেন খালা? মেড অ্যানির দিকে আশ্চর্যজনকভাবে তাকিয়ে বলে, তাহলে চিত্রাও তোমার দেখাশোনা করতো? আপনি জানলেন কিভাবে? ও এখানে কাজ করতো তাই চিনি, না হলে এমন কোনো আলাদা কোনো পরিচয় নেই। দুই একবার পরিচয় হয়েছিল। অ্যানি চোখ বন্ধ করে বলে, চিত্রা মাসি অনেক ভালো একজন মানুষ ছিলেন, অথচ তার মৃত্যুটা ছিল কত নিকৃষ্ট। যাকে আপন ভাবি সেই হারিয়ে যায়, হায় ভাগ্য। অ্যানি কথাগুলো বিড়বিড় করছিল। মেড অ্যানির দিকে তাকিয়ে আছে। এই মুখের সৌন্দর্যে সে বারবার মোহিত হয়ে পড়ে। কতটা কোমল আর মিষ্টি দেখতে এই মেয়ে। মনে হচ্ছে মুখ থেকে মুক্ত ঝরছে। এর সাথে এমন একজন পাপে ভারাক্রান্ত পুরুষের মিলন কিভাবে সম্ভব? মেড আচমকা বলে ফেলে, তুমি অনেক সুন্দর মা, বিশেষ করে তোমার গালের ডিম্পল দুইটা। চোখের গভীরতাও অনেক ভয়ানক। তোমার মায়ায় যে কোনো পুরুষ পড়তে বাধ্য। উনি থমথমে খেয়ে ওঠে প্রথমে, পরবর্তীতে নিজেকে ঠিক রেখে বলে, এই কারণেই হয়তো জীবনটা এমন নরকে পরিণত হয়েছে। মেড বুঝতে না পেরে বলে, কিছু বলছো মা? অ্যানি মলিন হেসে বলে। কিছু খাবে তুমি? অ্যানি কিচেনে রাখা সামগ্রীর দিকে তাকিয়ে বলে,
নাথিং। আইসক্রিম আছে আন্টি? মেয়েটা মন খারাপ করে বলে। না, এইসব তো নেই মা। স্যার কখনো এনেছে কি না সন্দেহ। তোমার আইসক্রিম পছন্দ? অ্যানি হেসে বলে। একটু বেশি পছন্দ। যখন আমি আমার বাড়িতে ছিলাম তখন একদিন আইসক্রিম না খেলে মনে হতো কতদিন ধরে আইসক্রিম ছুঁয়েও দেখি না, এতটা পছন্দ করি আমি। মেয়েটাও হেসে বলে। অনেক প্রাণবন্ত লাগছে তোমাকে, দেখে ভালো লাগলো। স্যার বাসায় আসলে জানিয়ে দিও। সাথে সাথে অ্যানির মুখটা মলিন হয়ে ওঠে। সামান্য সময়ের জন্য প্রাণবন্ত হয়ে ওঠা রমণীর মুখে আবারও ঘন মেঘ জমে ওঠে। কিচেন থেকে বেরিয়ে যেতে যেতে বলে। অনেক কিছুই জীবন থেকে বর্জন করেছি, এটাকেও করে ফেলেছি বহু আগে। চাইতে গেলে অধিকার লাগে। মানুষ তার আপনজনদের কাছে আবদার রাখে, অপরিচিত কারোর কাছে নয়। মেয়েট কিছু বলতে পারেনি, তার আগেই অ্যানি সরে আসে। মেয়েটা তপ্ত শ্বাস ফেলে মিনার থেকে বেরিয়ে যায়। মস্তিষ্কে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, এখানে থাকা দরজাটা গেল কোথায়। তার স্পষ্ট মনে আছে সবকিছু। অ্যানি এগিয়ে গিয়ে দেয়ালে হাত রাখে। দেয়াল বললে ভুল হবে, এটা সম্পূর্ণ কাজ, যেটা ভালোভাবে স্পর্শ না করলে বোঝা যাবে না। অ্যানি হাত দিয়ে স্লাইড করতে থাকে, শরীরটা এলিয়ে দেয় কাউচের সাথে। বড় বড় নিঃশ্বাস টেনে বলে। কোথায় সেই দরজাটা? অ্যানি সরে আসতে যাবে, হুট করে থমকে যায় সে। ওই দিনের মতো মাংস কাটার শব্দ, পর মুহূর্তে ভেসে আসছে এক মিলি কণ্ঠস্বর। কান্না করছে, হ্যাঁ, একটা মেয়ে কান্না করছে। কান্নাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট গুনগুন শব্দ ঠিকই বোঝা যাচ্ছে। অ্যানির গলা শুকিয়ে আসার উপক্রম। একটা মেয়ের কান্নার আওয়াজে যেন মাথা ভন ভন করে ওঠে। ওই দিন দেখেছিল কি পাশবিক জায়গা, এক একটা রুম যেন নরকের স্থান। অ্যানি শিউরে ওঠে কিছু একটা ভেবে, কাছে ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে। কে আছে ওই পাশে? মেয়েটাকে কি করছো তোমরা? কাঁদছে কেন ও? ওই পাশ থেকে কান্নার আওয়াজটা থেমে যায়। অ্যানির পুরো শরীর শিরশির করে ওঠে। আইল্যান্ডে অবস্থিত গ্লাস মিনারটা যেন এই মুহূর্তে নিশ্চুপ হয়ে আছে। মাথা ভন ভন করে উঠছে তার। আবারও ভেসে আসছে একই কণ্ঠ, কান্নার আওয়াজ। একটা কম বয়সী বাচ্চা মেয়ে কাঁদছে। এখন কান্নাটা আরো একটু জোরে ছিল। মনে হচ্ছে কিছু একটা বলছে, কিন্তু শব্দগুলো অ্যানির কর্ণে প্রবেশ করতে অক্ষম। অ্যানি মুখ চেপে ধরে কান্না করে ওঠে। চোখ দুইটা লাল হয়ে উঠেছে রমণীর। তাহলে বুঝতে বাকি নেই, গ্লাসটা দিয়েই সব ঢেকে রাখা হয়েছে। বাহিরে এক নিষিদ্ধ দুনিয়া। কি হচ্ছে বর্তমানে ওই দুনিয়ায়? কিসের আওয়াজ আসছে? কাঁদছে কেন মেয়েটা? তাকে কি কোনোভাবে? অ্যানির মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। চুল শক্ত করে টেনে ধরে বলে। এতটা জঘন্য কেন আপনি নির্জীবরান? ফেরাউনের মতো ধ্বংস হোক আপনার। কি করে পারলেন নিজের দুনিয়ায় মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতে? আপনার মিনারে কেউ বর্বরতা চালাচ্ছে আর আপনি তার সঙ্গ দিচ্ছেন। কেন আটকাচ্ছেন না? একটা মেয়েকে শেষ করে ফেলছে কেউ, প্লিজ রক্ষা করুন। অ্যানি ছন্নছাড়া হয়ে ধাক্কাতে থাকে কাউচ। চিৎকার করে ওঠে অ্যানি। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। জানি না ওপাশে কে আছো, প্লিজ এতটা নির্মম হয়েও না। কিন্তু কিছুই হচ্ছে না। গুনগুন করার মধ্যে রমণীর হুটহাট চিৎকারের শব্দ ভেসে আসছে। অ্যানির মাথা ঘুরে আসছে। যখন এই কল্পনা করছে কেউ একটা মেয়েকে নিয়ে উল্লাস করছে, তখনও গা গুলিয়ে আসছে। হৃৎপিণ্ডটায় যেন কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আতঙ্কে অ্যানির পুরো মুখ ঘেমে গিয়েছে। দবদবে ফর্সা মুখ কেমন যেন লালচে হয়ে উঠেছে। ঘামের সাথে চুলগুলো লেপ্টে গিয়েছে। অ্যানি দৌড়ে যায় কিচেনের কাছে। ভেবেছিল মেয়ের বুঝি এখনো আছে, কিন্তু গিয়ে দেখে কিচেন সম্পূর্ণ ফাঁকা। কেউ নেই কিচেনের চারিপাশে। অ্যানির মাথা ঘুরছে, যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়ে যাবে সে। এইরকম মনে হচ্ছে ভয়ানক এই মিনারে সে একা, আর অপর পাশে চলছে এক পাশবিক নির্যাতন। অ্যানি কান্না করতেও ভুলে যায়। আতঙ্কে কাঁপছে ওর পুরো শরীর। শক্ত কিছু খুঁজতে থাকে কাঁচ ভাঙার জন্য, কিন্তু কোথাও কোনো বস্তু নেই। অবশেষে না পেরে একটা কাঠের চেয়ার হাতে তুলে নেয়। একজন অষ্টাদশী রমণীর কাছে একটা চেয়ার অনেকটাই ভারী, তবু অ্যানি হাল ছাড়েনি। বহু কষ্টে অ্যানি চেয়ারটা নিয়ে যায় কাজটার কাছে। উদ্দেশ্য কাজ ভেঙে সে এই নিষিদ্ধ দুনিয়ায় ঢুকবে। জীবন দিয়ে হলেও বের করবে সেই মেয়েটাকে। চেয়ারটা নিয়ে দাঁড়াতেই কেউ পেছন থেকে হাত চেপে ধরে। অ্যানি বুঝতে পারেনি কে ধরেছে, তবে এইটুকু বুঝেছে কেউ শূন্যে তাকে ভাসিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। চোখ তুলে নিককে দেখে ইচ্ছে করছিল বমি করে দিতে এই মুখে। নিকের মুখ রাগে লাল হয়ে আছে, কিন্তু এতে যেন অ্যানির সামান্য ভয় হচ্ছে না। অ্যানি ছটফট করে চিৎকার করে ওঠে। জালিমের বাচ্চা, ছাড় আমাকে। মেয়েটাকে মেরে ফেলছে।
নিক সর্বোচ্চ শক্তি দিয়ে অ্যানির শরীরটাকে বুকের সাথে চেপে ধরে। শক্ত গলায় বলে, অ্যানি শান্ত হও। চোখ দিয়ে যেন আগুন পড়ছে। নিক রুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। অ্যানিকে বিছানায় ছুঁড়ে ফেলে। অ্যানি বর্তমানে নিজের মধ্যেই নেই, কেমন অস্বাভাবিকভাবে হাঁপাচ্ছে ও। নিক সামনে এগিয়ে আসতেই অ্যানি নিকের শার্ট খামচে ধরে কান্না করে ওঠে। যতটুকু মায়া আপনার জন্য জন্মেছিল সে মায়াটুকু ধ্বংস হতে দিয়েন না। মেয়েটাকে বাঁচান নিক জেভরান। নিক শান্ত চোখে তাকায় অ্যানির দিকে। ছন্নছাড়া রমণীর কান্নারত মুখটা দেখে গ্যাংস্টার বস উদ্গ্রীব হয়ে ওঠে। অ্যানির চোখের পানি 2 হাত দিয়ে মুছে বলে, কান্না করে কি হাল করেছো নিজের? শান্ত হও, কিচ্ছু হয়নি। অ্যানি আশ্চর্য হয়ে তাকায় নিকের ধূসর রাঙা চোখে। পর মুহূর্তে হিংস্র বাঘিনীর মতো ক্ষেপে ওঠে। এতটা নিষ্ঠুর হবেন না, আল্লাহ সহ্য করবে না। খোদার কসম ধ্বংস হয়ে যাবেন। নিক শান্ত আওয়াজে বলে। ধ্বংস হয়ে যাওয়া মানুষটাকে আবার কি ধ্বংস করবে বেবি গার্ল? অ্যানি কান্নায় ফুপিয়ে ওঠে। প্লিজ মেয়েটাকে বাঁচান। এতক্ষণে মরে গিয়েছে হয়তো। অ্যানি মাথা নিচু করেছিল। কথাটা কানে প্রবেশ করতে ক্ষিপ্ত বাঘিনীর মতো নিকের গালে থাপ্পড় বসায়। নিকের বুঝতে সময় লাগলো। অ্যানি থাপ্পড় দিয়ে নিজের মাথায় চুল শক্ত করে চেপে ধরে কান্না করে ওঠে। এত নিকৃষ্ট, এত খারাপ কেন? কেন মেরেছে মেয়েটাকে? নিক নিজের ধৈর্য হারিয়ে ফেলে। নিকের ধৈর্যের শেষ প্রান্তটুকু সেই মুহূর্তে ভেঙে চূর্ণ হয়ে যায়। এতক্ষণ যে রাগটা শৃঙ্খলের মতো তার ভেতরে বন্দী ছিল তা হঠাৎই মুক্তি পেয়ে হিংস্র বিস্ফোরণের রূপ নিল। তার চোখের দৃষ্টি কঠিন পাথরের মতো জমে ওঠে, যেন সেখানে আর মানবিকতার কোনো অবশিষ্ট ছায়া নেই। চোয়াল শক্ত হয়ে দাঁত কিরমির করে ওঠে। নিঃশ্বাস ভারী ও অনিয়ন্ত্রিত হয়ে উঠল। বুকের ভেতরে জমে থাকা আগুন বাতাস খুঁজে পাচ্ছে না। মুহূর্তের মধ্যেই তার শরীরী ভাষা বদলে যায়। শান্ত গ্যাংস্টার বসটি মিলিয়ে গিয়ে তার জায়গায় দাঁড়ালো এক অপ্রতিরোধ্য ক্রুদ্ধ সত্তা, যার রাগ শব্দে নয় নীরবতায় বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। হাত দুটো কেঁপে ওঠে অসহিংস ক্রোধে। কণ্ঠনালীতে জমে থাকা চিৎকার গলার গভীরে আটকে যায় মুহূর্তেই। এই রাগ যদি মুখে বের হয় তাহলে এই মুহূর্তে চারিপাশ ধ্বংসের সাক্ষী হবে। নিকের রাগ ছিল দাবানলের মতো, কিন্তু যার তাপে চারিপাশ পুড়ে ছাই হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এতক্ষণে সে আর কেবল একজন মানুষ নয়, সে তার নামের সঙ্গে যুক্ত সে অন্ধকার ক্ষমতা প্রতিচ্ছবি। একজন গ্যাংস্টার বস, যার ক্রোধ মানে আসন্ন সর্বনাশ। নিক আঘাত করল না, শক্তভাবে চেপে ধরে অ্যানির বাহু। অন্য হাত দিয়ে চিবুক টেনে রাগে গর্জে ওঠে। হাউ ডিয়ার ইউ স্ল্যাপ মি, শুয়োরের বাচ্চা! অ্যানির চোখ দুইটা লাল হয়ে আছে। শক্ত চোখে তাকায় নিকের দিকে। ঘৃণায় কুঁচকে আসে তার মুখ। কোনো কিছু বিবেচনা না করে নিকের মুখে থুতু ছুঁড়ে মারে। নিক সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। বড় বড় নিঃশ্বাস টেনে আচমকা উন্মাদের মতো চেপে ধরে অ্যানির ঠোঁট। নিজের সমস্ত রাগ উকড়ে দিতে থাকে দন্তের ঘর্ষণে। নিকের উন্মাদনায় একপাশে হেলে যায়। শ্বাস নিতে পারছে না সে। নিক বিছানায় নিয়ে 2 হাত চেপে ধরে শক্তভাবে, এমন ভাবে ধরেছে যেন আঙ্গুলের হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। অ্যানি ছটফট করতে থাকে শক্ত দেহটার নিচে। শ্বাস ফেলতে পারছে না সে। তীব্র যন্ত্রণায় গঙিয়ে ওঠে। নিক হুট করে থেমে যায়। কানের কাছে ঠোঁট নিয়ে বলে, তুমি নিজেও জানো না আমার রাগ কি ভয়ঙ্কর। আমি রেগে গেলে তোমাকে রক্তাক্ত করতে পিছু পা হব না। তার নমুনা তুমি অনেক আগেই দেখেছো। তোমার ঘৃণিত দৃষ্টি আমাকে উন্মাদ করে তোলে ব্লাড রোজ। পুরো সাম্রাজ্য আমি সামলিয়ে উঠি, অথচ এই দৃষ্টি কেন সামলাতে পারছি না? অ্যানি নিঃশ্বাস নিচ্ছে এখনো বড় বড়। নিক অ্যানির ঠোঁটে রক্ত নিজের জিহ্বা দিয়ে শুষে নেয়। কাটা স্থানে চুমু খেয়ে বলে, আমি অতিরিক্ত জঘন্য, এতটা জঘন্য যে তোমার কল্পনারও বাইরে। অ্যানি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এইভাবেই চলছে তাহলে ব্যবসা? নিক ভ্রু কুঁচকে বলে। কিসের ব্যবসা? অ্যানি চোখ বন্ধ করে বলে, আপনাদের পতিতা ব্যবসা। ওই রুমে তো মেয়েদের নিয়ে আপনাদের পতিতা ব্যবসা, ওই রুমে তো মেয়েদের নিয়ে ব্যবসা হয়। নিক শক্ত গলায় বলে। গ্যাংস্টার বস নিক জেভরান নারী ব্যবসা করে না। অ্যানির শরীরে যেন কাটা গেঁথে দিচ্ছে। রাগান্বিত চোখে বলে, নিক মিথ্যে বলতে কলিজা কাঁপছে না? অ্যানির কাটা ঠোঁটে শক্ত ভাবে চেপে ধরে। অ্যানির সাথে সাথে আর্তনাদ করে উঠে ব্যথায়। নিক একইভাবে ধরে রেখে বলে, গড প্রমিস, যেদিন তোকে নিজের বউ হিসেবে গ্রহণ করেছিলাম তখন থেকে গ্যাংস্টার বস সব পাচার কাজ ছেড়ে দিয়েছে। নারী পাচারের মধ্যে শীর্ষে আমার নাম ছিল। প্রতি বছরে বহু শিশু বিক্রি করেছি আমি। তবে বর্তমানে শীর্ষে নয়, শেষেও গ্যাংস্টার বস নিক জেভরানের নাম নেই। অ্যানির চোখ ঝাপসা হয়ে আসে। তোরা নিকৃষ্ট ছিলেন। যদি সবকিছু থেকে সরে আসেন তবে নারী চিৎকার কেন আসছিল?
গুপ্ত ঘর থেকে? নিগ্রীবাদেশ নাড়ায়, কপাল ঘেঁষে বলে অ্যানি। সেটা তোমার না জানলেও চলবে। তাচ্ছিল্য হেসে বলে। মিথ্যা আর বলতে পারছেন না? নিক অ্যানির বাহু চেপে ধরে চোয়াল শক্ত করে দাঁত পিষে বলে। আন্ডারগ্রাউন্ড সামলিয়ে গ্যাংস্টার বস কোনোদিনও মিথ্যা বলেনি। কারোর মনোরঞ্জন করার ধারে না সে। সো ইফ ইউ আর থিঙ্কিং অল দ্যাট, ফরগেট ইট মাই ফাকিং লেডি। অ্যানি আর পারছে না, কানে পাচ্ছে এখনো কান্নার আওয়াজ। ফুপিয়ে ওঠে সে। আমি নিজে শুনেছি কান্নার আওয়াজ। যদি ওই সব থেকে সরে আসেন তবে আপনার গুপ্ত ঘর থেকে কান্নার আওয়াজ আসছে কেন? আমি সরে এসেছি এটা বলেছি, অন্যরা যে এসেছে এটা কখন বললাম? মানে? নিক ঠোঁট কামড়ে বলে। এত প্রশ্ন করো, মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে দেয়ারের সাথে বেঁধে রাখি। ওপাশে জেড ছিল, একজন মানুষ খেকো নরখাদক, একজন রেপিস্ট, যাদের নিত্যদিনের মেয়ের প্রয়োজন হয়। ওর পছন্দ বাচ্চা মেয়ে থেকে শুরু করে 15 বছর পর্যন্ত মেয়ে। অ্যানির মাথা ভন ভন করে ওঠে, মস্তিষ্কের নিউরনগুলো যেন থেমে গিয়েছে। ভাঙা গলায় উচ্চারণ করে নিক। নরখাদক? নিক স্বাভাবিক ভঙ্গিতে বলে। চিনো না? আমার সাথে তেরামি করাটাই শুধু জানো? নরখাদক মানে হলো যারা মানুষ খায়, আর রেপিস্ট মানে হলো যারা রেপ করে। অ্যানির ভেতরটা হঠাৎ করে যেন শূন্য হয়ে যায়। মনে হচ্ছে বাস্তবতা যেন তার চারিপাশ থেকে সরে যাচ্ছে, আর সে দাঁড়িয়ে আছে এক অনির্দিষ্ট অন্ধকারের কিনারায়। মাথার ভেতরে ভোব শব্দ তুলতে থাকা আতঙ্ক ধীরে ধীরে সমস্ত চিন্তা শক্তিকে গ্রাস করছে তাকে। নিউরনগুলো যেন একে একে স্তব্ধ হয়ে পড়ছে, কোনো নির্দেশ আর মানছে না। সিঁড়ি দ্বারা বেয়ে নামা ঠান্ডা স্রোত তার শরীরকে অসাড় করে দিল। ভয় এখন আর আর অনুভূতিতে নেই। ভয় এখন রূপ নিয়েছে শারীরিক অস্তিত্ব। অ্যানি বুকের ভেতরে জমে ওঠে এক নিঃশ্বাস রুদ্ধ করা চাপ। কথা বলতে গিয়ে গলা ভেঙে আসছে, শব্দগুলো কাঁপতে কাঁপতে ঠোঁট ছুঁয়ে ফিরে গেল ভেতরে। চোখের সামনে দৃশ্য ঝাপসা হয়ে এলো, যেন অদৃশ্য কোনো ছায়া ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে। বর্তমানে অ্যানির আতঙ্ক হয়ে আছে নিঃশব্দ আর গভীর চিৎকারহীন এক চূর্ণ বিচূর্ণ অবস্থা। মনে হচ্ছিল সে আর নিজের শরীরের ভেতরে নেই, কেউ যেন তার অস্তিত্বটুকু মুঠোয় চেপে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যেই সে ভেঙে পড়ল, কাঁপা কাঁপা গলায় বলে। কাঁচা মানুষের মাংস খায়? ইয়েস বেবি গার্ল। একজন রেপিস্ট? মেয়ে তার নিত্যদিনের নেশা? নিক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অ্যানি ঝাপসা চোখে তাকিয়ে বলে। নিক আপনার কি হয়? রহস্যময় হাসি দিয়ে বলে। অনেক কিছু। তাকে এইসব করতে দিচ্ছেন? মেয়েগুলোকে এইভাবে ছিঁড়ে খেতে দিচ্ছেন? নিক ঠোঁট কামড়ে ধরে বলে। ওকে কি করবো আর? এক হাত তুমি নিজেই কেটেছো, ওর পুরো শরীর এই অবশ হয়ে থাকে সারাক্ষণ। 2 পা নিয়ে হাঁটতে পারে না ভালোভাবে, রক্ত দিতে হয় কয়েক মাস পর পর। তবুও তেজ থাকলে আমার কি করার? নিজের শত্রুতা ছাড়া বিনা কারণে আমি হাত রক্তাক্ত করি না। অ্যানির হৃদয়টা ছিঁড়ে যাচ্ছিল, অসহায় গলায় বলে। সেদিন যদি জানতাম ওই লোকটা এত জঘন্য, তবে হাতে নয় গলায় কোপ বসাতাম। মেয়েগুলোকে ওই জানোয়ারটা ছিঁড়ে খায় দিনের পর দিন, আর আপনার কাছে এইটাকে বিনা কারণ মনে হয়? এই আইল্যান্ড একদিন ধ্বংস হবে, দেখে নিয়েন। এই আইল্যান্ড একদিন ধ্বংস হবে, দেখে নিয়েন। ধ্বংস হবে আপনার পাপের সাম্রাজ্য। নিক শব্দ করে বলে। অ্যানি সৃষ্টিকর্তাকে বলো যাতে খুব দ্রুত সব ধ্বংস করে দেয়। নিস্তেজ গলায় বলে। ওই নরপশুটাকে মেরে ফেলুন, আর কারোর জীবন নষ্ট করতে দিয়েন না। এটা মানব কুলের জন্য অভিশাপ। প্লিজ মেরে ফেলুন এটাকে, না হলে সমান ভোগী আপনিও। সব দেখেও চুপ, নিজের গর্তে লুকিয়ে রেখেছেন। দিনের পর দিন এত জঘন্য কাজ করছেন, অথচ কিছু বলছেন না। এত নির্মম কেন? আটকান, মেরে ফেলুন। নিক অ্যানির কমলে চুমু খেলো, চোখের পানি মুছে দিয়ে বলে। মারার হলে অনেক আগেই মারতাম, মারতে পারছি না বলেই এখনো জীবিত আছে। অ্যানি শরীরে ছেড়ে দেয়। কতটা খারাপ হলে নিজের মিনারে কেউ এমন মানুষ খেকো সাইকোপ্যাথ পুষে রাখে? আপনার অতীত জেনে সামান্য মায়া কাজ করেছিল, এটাও ধ্বংস করে দিলেন। এতটা জঘন্য না হলেও পারতেন। যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলি, আর যাকে ভালোবাসতে চেষ্টা করি সেটাকেই মাটি চাপা দিয়ে দেয়। মানুষের জন্ম দাগ থাকে শরীরে, আর আমার জন্ম দাগ হচ্ছে কষ্ট আর আর্তনাদ, যেটা আমার ভাগ্যে লেগে আছে। অ্যানির চোখ বন্ধ হয়ে আসে, নিক বুকে জড়িয়ে নেয়। চোখ লাল হয়ে এসেছে তার, সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে জেডের উপরে। জাস্ট একটা প্রতিশ্রুতি আজ সে তালাবদ্ধ, তবু একে আর বাঁচাতে দেয়া যাবে না। নিক অ্যানির কানে চুল গুজে দেয়।
ঠোঁটের কাটা স্থানে চুমুক খেয়ে বলে, এতটা তেজ কেন তোর জান? চিন্তা নেই, ধীরে ধীরে সহ্য করা শিখে নেব। গড প্রমিস, তখন আর রাগে জ্ঞান হারিয়ে আঘাত করব না। পাপ দিয়ে ঢেকে যাওয়া পুরোটা জীবন তোকে চাই। তুই না থাকলে আমি আলো ছাড়া সামনে আগাবো কিভাবে, কলিজা আমার? আজ এত তাড়াতাড়ি চলে আসলে? নিক কেমন আছে? আরিশ দাদা মশাইয়ের দিকে তাকিয়ে বলে, সবাই ঠিক আছে। নিকের হাত থেকে ব্লিডিং হচ্ছিল খুব। শালা সামান্য ব্যান্ডেজ করতেও দিল না। দাদা মশাই চিন্তিত হয়ে বলে। কিভাবে হয়েছে? আরিশ ডিভানের শরীর এলিয়ে দিয়ে অধীরাজের দিকে তাকিয়ে বলে। অধীরাজ, তুই বল ভাই। অধীরাজ থতমত খেয়ে বলে, আর আমি আরিশের কপাল কুঁচকে আসে। অধীরাজ নামক আর কোনো প্রজাতি আছে এখানে? অধীরাজ বোকার মতো তাকায়। আরিশের রাগান্বিত চোখ দেখে দাদা মশাইয়ের সামনে গিয়ে বসে, গলা কেশে কাহিনী বলা আরম্ভ করে। মাফিয়া প্যালেস বাস্তবিক দুনিয়া থেকে আলাদা এক দুনিয়া, যার ভালো দিক বিবেচনা করলে ফলাফল আসবে শূন্য, কিন্তু অসুচ দিক বিবেচনা করলে ফলাফল কখনো সমাপ্ত করা সম্ভব নয়। লাল নীল আলোর ঝলকানিতেই মেতে উঠে অশুভ অনৈতিক কাজ। মাফিয়া পার্টিতে যোগদান করে হাজারো মাফিয়া, সাথে তাদের স্ত্রী, অথচ স্ত্রীর সামনে অন্য মেয়ের সাথে তামাশা করে বেড়াচ্ছে। স্ত্রীদের খারাপ লাগলেও ক্ষমতা নেই আটকানোর। নীরবতায় সব থেকে সুন্দর আশ্রয়। অভিজাত অন্ধকারে ডুবে থাকা বিশাল হলঘরটিতে মাফিয়া পার্টি তখন তুঙ্গে। ঝাড়বাতির ম্লান আলোয় চকচক করছে কালো স্যুট আর দামি গয়নার নীরব ঔদ্ধতা। চারিপাশে ছড়িয়ে আছে সিগারের ভারী গন্ধ, হুইস্কির তীব্র উষ্ণতা আর ক্ষমতার নৈশব্দপূর্ণ দম্ভ। প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে হিসাব, প্রতিটি করমর্দনের ভেতরে জমে আছে অবিশ্বাস। কোনায় কোনায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা নিশ্চুপ কিন্তু সতর্ক, চোখে তাদের পেশাগত হিংস্রতা আর আনুগত্যের শীতল ছায়া। মৃদু সঙ্গীত ভেসে আসছে, কিন্তু সেই সুরে আনন্দ নয়, বরং শাসনের ছন্দ। এখানে কেউ অতিথি নয়, সবাই কোনো না কোনো চুক্তির অংশ, কোনো না কোনো অপরাধে নীরব সাক্ষী। হাসি, পানপাত্রের ঠোকাঠুকি আর কথোপকথনের আড়ালে চলেছে অদৃশ্য লেনদেন, ক্ষমতা হস্তান্তর, বিশ্বাসঘাতকতার ইঙ্গিত, আর ভবিষ্যৎ সংঘর্ষের অঘোষিত নকশা। এই পার্টি উৎসবের নয়, এটি আধিপত্যের প্রদর্শনী, যেখানে আলো ঝলমলে পরিবেশের নিচে লুকিয়ে আছে অন্ধকার সিদ্ধান্তের ভার। পার্টির খাবারের টেবিলটি ছিল বিলাসিতা আর ক্ষমতা নীরব প্রদর্শনী। কালো মার্বেলের উপরে সাজানো রূপালী প্লেটারের পরিবেশিত হচ্ছিল ধোয়া ওঠা নানাবিধ রোস্ট, মাখনের কোমল আস্তরণে মোড়া গ্রিলড মাংস আর সুচারু কাঠে সাজানো সামুদ্রিক খাবারময় প্রতিটি পদে ছিল পরিমিত আড়ম্বর। পাশে সারি সারি সাইড ডিশে রাখা ছিল সুগন্ধি ভাত, মশলায় ভারসাম্যপূর্ণ পাস্তা আর তাজা সবজির নিখুঁত সংমিশ্রণ। ডেজার্টের অংশে ছিল চকলেটের গাঢ় আবরণে ঢাকা কেক, মসৃণ ক্রিমে ভেজানো পেস্ট্রি আর ফলের স্বচ্ছ গ্লাস বাউলে সাজানো রঙিন ফলালঙ্কার। পানীয় হিসেবে পরিবেশিত হচ্ছিল বয়সী হুইস্কি, মৃদু সুবাসযুক্ত ওয়াইন এবং স্বচ্ছ কাচে ঢালা নন অ্যালকোহলিক ড্রিঙ্ক। অন্য টেবিলে টেবিলে সাজানো হয়েছে সব থেকে আশ্চর্যজনক জিনিস, রক্তের গ্লাস, মানুষের মাংসের সিদ্ধ বড় পেয়ালায় সাজানো। ছোট ছোট বাচ্চাদের দেহটাকে বড় বড় ভাগ করে কাবাবের মতো সাজিয়ে রেখেছে। রক্ত দিয়ে স্যুপ বানিয়ে তৈরি করা হয়েছে এই টেবিলের আয়োজন। নিক আসতেই সবাই শান্ত হয়ে যায়, মহিলারা অন্য পাশে চলে যায়। নিক একবারের জন্য চোখ তুলে তাকায়নি চারিপাশে। প্রতিবার এখানে আসলে রাগে মাথা ফেটে যায় তার। সবাই নিজ নিজ চেয়ারে বসে পড়ে। শুরু হয় দেনা পাওনার এক অদ্ভুত হিসাব। ওয়াইনের গ্লাস এগিয়ে দেওয়া হয় সবার দিকে। নিক গ্লাসটা হাতে তুলে নেয়, কিন্তু একবারের জন্য হাতে তুলে নেয়নি। কায়াত তীক্ষ্ণ চোখে নিকের দিকে তাকিয়ে বলে। নিক চারিপাশে বিরক্তি চোখে তাকিয়ে বলে। আয়োজন তো কিছুই দেখতে পাচ্ছি না। ইগোর নিকের দিকে তাকিয়ে বলে, আয়োজন সবই ছিল, নারী ছাড়া আয়োজন জমে না, নারী নেই তাই আয়োজনও নেই। নিক নাক মুখ কুঁচকে দাঁত পিষে বলে। কায়াতে যেন মজা পেল। নিক কেমন এইটা সবার জানা আছে। যে রুমে মেয়ে আছে সেখানে গ্যাংস্টার বসের অস্তিত্বও নেই। কোনো দিন কোনো মেয়ের সাথে দেখেনি। যারা গিয়েছে সবাই মরেছে, অথচ এক সামান্য নারীর জন্য কেমন দেওয়ানা হয়ে আছে। আশ্চর্য পুরো সাম্রাজ্য। কায়েত ইশারা করে একটা মেয়েকে, যার শরীরে নাভি বের করা একটা ক্রপ টপ পরা, হাঁটু পর্যন্ত উন্মুক্ত।
গলার কাছটা পুরোটা খুলে আছে। মেয়েটা ঠোঁট কামড়ে কোমর দুলিয়ে এগিয়ে আসে নিকের দিকে। নিক কাগজ দেখতে ব্যস্ত। হুট করে কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকায়। পেছনে মেয়েটাকে দেখে এক আকস্মিক কাণ্ড ঘটিয়ে ফেলে। দুই হাত টেনে ধরে মুচড়ে ধরে। এক বিকট শব্দে হাড্ডিগুলো ভেঙে যায়। নিক ধাক্কা মেরে ফেলে দেয় মেয়েটাকে। মেয়েটা মাটির সাথে লুটিয়ে এখনো কাতরাচ্ছে। নিক ঘৃণায় থুতু ফেলে মেয়েটার দিকে। রাগে গর্জন করে ওঠে। জীবনে সব থেকে বেশি ঘৃণা করি প্রস্টিটিউট ক্লাবের মেয়েগুলোকে, যারা নিজ ইচ্ছাতেই সবকিছু বিসর্জন দেয়। সাহস কিভাবে হলো আমাকে স্পর্শ করার? ইফ ইউ ওয়ান্ট এ গার্ল, I would have beaten you so badly that even your soul would have trembled. এটা ব্যথায় কাতরাতে থাকে। সব মাফিয়ারা তাকিয়ে আছে। কায়েত ওয়াইনের গ্লাস নাড়িয়ে বলে। নিক সামান্য হেসে বলে, আমার ঘরে যে আছে তার রূপ দিয়ে পুরো পাপের সাম্রাজ্য আলোকিত হয়ে পড়বে কায়াত। তার পবিত্রতা একটা মৃত ফুলকেও জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। ঘরেরটা রেখে রাস্তায় নজর দিব কেন? মেয়েটা অপমানে চুপ থাকতে পারল না। ভয়ে গলার আওয়াজও উঁচু করেনি। শান্ত গলায়ই বলে, সব থেকে সুন্দরী মেয়ে আমি, সস্তা বলছো কাকে? পুরো মাফিয়া সাম্রাজ্য আমাকে চাই। নিক রক্ত চোখে নিয়ে তাকায়। দাঁত পিষে বলে, খাওয়া মানের ভাব বেশি, খালি কলসি বাজে বেশি। এটা যন্ত্রণায় মেঝেতে কাতরাচ্ছে। যন্ত্রণায় আর্তনাদ করছে। দুইজন গার্ড মেয়েটাকে নিয়ে যায়। নিক্ষিপ্ত হয়ে কায়েতের দিকে তাকায়। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে কায়াত, পরের বার এমন ভুল করলে ইগোরের মতো হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। কায়েত শান্ত চোখে তাকিয়ে বলে, কাম ডাউন গ্যাংস্টার বস, আপনার মনোরঞ্জনে এনেছিলাম। কতদিন আর এক পাত্রে? নিক টেবিলে শব্দ করে শাসিয়ে ওঠে। এখানেই থেমে যান, বাজে ইঙ্গিত দিলে কলিজা টেনে আনবো। কায়েত ক্ষিপ্ত চোখে তাকায়। দাঁত পিষে বলে, একটা মেয়ের জন্য আপনি ইগোরের হাত ভেঙেছেন, আরও অনেকজনকে একদম জানে মেরে ফেলেছেন, এখন আমাকে হুমকি দিচ্ছেন? নিক মৃদু হাসলো। কায়েত সহ বাকি মাফিয়াদের দিকে তাকিয়ে বলে, রানী সে আমার, আর তার সিংহাসন আমার বুকের ঠিক মাঝখানে। বুক ভেদ করে সিংহাসন ছোঁয়ার ক্ষমতা কারোর নেই কায়াত, তোমারও নেই। যত নকশা তৈরি করো, পারবে না কিছুই করতে। কায়েতের আগে চোখে তাকিয়ে বলে, একজন রক্ষিতার জন্য এত দরদ? আর 2 দিন আগেও পাচার কেন্দ্রে পাচার হতে যাচ্ছিল। ছি, আর সে কি? শব্দ হয় জাস্ট ওয়াইনের গ্লাসটা ভাঙার শব্দ। সবাই বুঝে ওঠার আগে কায়েত চিৎকার করে ওঠে গলায় হাত দিয়ে। ভাঙা গ্লাসের টুকরো কায়েতের গলায় একপাশে গেঁথে আছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। নিকের হাত থেকে রক্ত পড়ছে। তাজা রক্তে ভেসে উঠে। নিক চেয়ার থেকে উঠে কায়েতের উদ্দেশ্যে বলে, এই জন্যই বলে ইন্টিমেসির সময় দোয়া কালাম পড়ে নিতে, না হলে তোদের মতো বেজাতের জন্ম হয়। বিধর্মী হলেও তোদের বাপ মায়ের পড়া উচিত ছিল। আজ গলার এক পাশে রক্তাক্ত করেছি, অন্যদিন বাজে ইঙ্গিত দিলে কণ্ঠনালী পর্যন্ত যাবে এই কাচের টুকরো। নিক কারোর দিকে তাকায়নি। বেরিয়ে যায় এখান থেকে। কায়েতকে নিয়ে যাওয়া হয় দ্রুত চিকিৎসা কেন্দ্রে। খাদ্য আহার করা হয়নি কারো। সব কথা শুনে দাদু একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়েটার সাথে সম্পর্ক কেমন এখন? আর হেলান ছেড়ে মাথা উঁচু করে বলে, দাদু পুরাই উন্মাদ। যদি পারতো সব কিছু ছেড়ে দিব, তবুও শালা স্বীকার করে না আমি ভালোবাসি। দাদামশাই দাঁড়িয়ে হাত রেখে বলে। আরিশ ভারী শ্বাস ফেলে বলে, ঠিক ওর বউ আছে দাদামশাই, আমাদের চিন্তা না করলেও হবে। বউ ভালোবাসা আসুক। পেছন থেকে শোনা গেল এক রমণীর কাপা স্বর। আরিশ চট করে তাকায় সেদিকে। বুকের ভেতরে ধুক করে ওঠে। গলা ভিজিয়ে বলে, মেহের। সিঁড়ি শীতল রেলিং আঁকড়ে ধরে অষ্টাদশী কন্যা দাঁড়িয়েছিল। যেন সে রেলিং নয়, নিজের ভেঙে পড়া সত্তাকে শক্ত করে চেপে ধরেছে। দেহ জুড়ে অনবরত কাঁপুনি হচ্ছে, যা আর কোনোভাবেই তার নিয়ন্ত্রণে নেই। প্রতিটি পেশি আতঙ্ক আর অসহায়তার চাপে বিদ্রোহ ঘোষণা করেছে। বহু আগে আঁখি পল্লব ভিজে উঠেছে। চোখের কোণে জমে থাকা অশ্রু এখন আর পড়ার অনুমতি চায় না। নীরবে গড়িয়ে পড়ে, নিজের পথ নিজেই খুঁজে নিচ্ছে।
পুরো ঘর জুড়ে নেমে এসেছে এক পিনপিনে নীরবতা, এমন নীরবতা যা শব্দহীন হয়েও ভারী বুক চাপা ও দম বন্ধ করা। সে নিথর স্তব্ধতার বুক চিরে ভেসে আসছিল কেবল মেহেরের নিঃশ্বাসের শব্দ, ভাঙা অস্থির কাঁপা কাঁপা। প্রতিটি শ্বাস যেন তার ভেতরে ভাঙনের হিসাব দিচ্ছিল। বোনের এই অবস্থা দেখে আরিশ আর স্থির থাকতে পারল না। বুকের ভেতরে জমে থাকা উৎকণ্ঠা তাকে বসে থাকার সুযোগ দিল না। দ্রুত পা বাড়িয়ে সে এগিয়ে গেল মেহেরের দিকে, কিন্তু আরিশ কাছে পৌঁছাতেই মেহের সামান্য সরে দাঁড়ালো। এই সরে যাওয়া কোনো দূরত্ব রক্ষা নয়, বরং নিজের ভেতরে আরো গভীরে ঢুকে পড়ার এক নীরব প্রচেষ্টা। কাঁপতে থাকা হাতে সে থামিয়ে দিল আরিশের অগ্রগতি, যেন আর এক পা এগুলেই তার সমস্ত সংযম ভেঙে চূর্ণ হয়ে যাবে। আরিশ তাকিয়ে রইল বোনের দিকে। মেহের ভেজা চক্ষু তুলে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে জমেছিল অসহায়তা আর একরাশ অব্যক্ত আরতি। ঠোঁট কাঁপছিল প্রচুর, গলা রুদ্ধ হয়ে আসছিল, তবু কাঁপা কণ্ঠে যে শব্দ সে উচ্চারণ করতে উদ্যত হয়। মেহের ভেজা চক্ষু নিয়ে আরিশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি বললে ভাইয়া? আবার বলো না প্লিজ। আরিশ হাত বাড়িয়ে বলে। মেহের, শোন আমার কথা। মেহেরের দৃষ্টি কঠোর হয়ে ওঠে, চিবুক শক্ত করে ফেলে নিজের। কিন্তু ভাইয়ের সামনে শক্ত চোখ নিয়ে তাকানোর ক্ষমতা তো মেহেরের নেই। পারবে না সে কোনোদিন রেগে কথা বলতে। মেহের কিছুটা সংযত করে বলে, তোমার কথাই তো শুনতে চাচ্ছি ভাইয়া, বলো। তার আগে আমার প্রশ্নের উত্তর দাও, কি বলছিলে এগুলো? আরিশ কপাল ঘেঁষে নিজের এই প্রথম নিজেকে এতটা অসহায় আর দুর্বল মনে হচ্ছে। ক্রিমিনাল লিডার আরিশের কণ্ঠ কাঁপছে, বারবার ঠোঁট ভেজাচ্ছে। কোথায় গেল সব দাম্ভিকতা? একটা প্রশ্নে মৃত ফুলের মতো নেতিয়ে পড়েছে। অধীরাজ আর দাদামশাই কিছু বলতে গেলে আরিশ হাত দিয়ে থামিয়ে দেয়। বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, রুমে গিয়ে রেস্ট নে। কিছুই শুনিসনি তুই। শুধু শুধু আবছা কথায় মস্তিষ্কে চাপ দেওয়ার প্রয়োজন নেই। মেহের ভাঙা গলায় বলে, শুনেছি ভাইয়া, সব শুনেছি আমি। প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি। শুনছিলাম তোমাদের মাফিয়া রাজের হৃদয় বিদারক কাহিনী, যেখানে হিংস্রতার সাথে মনুষ্যত্ব ত্যাগ করেছে। মানুষের কাঁচা মাংস দিয়ে টেবিল সাজিয়েছে, রক্ত দিয়ে জুস আর শিশু বাচ্চার শরীরের নরম মাংস খুলে স্যুপ বানিয়েছে। এসব শুনেছি আমি, কিন্তু শেষের লাইনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না ভাইয়া। নিক ভালোবাসে, ওর বিয়ে হয়ে গেছে, বলো ভাইয়া। চিৎকার দিয়ে ওঠে মেহের, পাগলের মতো ব্যবহার করতে থাকে। এমন ভাবে দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরেছে যেন ছিঁড়ে ফেলবে। ছোট থেকে যাকে হৃদয়ে স্থান দিয়ে এসেছে সে অন্য কারোর হয়ে গেছে। যাকে পাওয়ার জন্য প্রতি সেকেন্ড অপেক্ষা করেছে সে কিভাবে অন্যের হতে পারে? প্রথম প্রণয়ের পুরুষটা কিভাবে অন্য নারীর লিখিত দলিল হতে পারে? এই বাস্তবতা মেহের কিভাবে সইবে? ক্ষমতা যে তার নেই। নিক তার শুধু ভালোবাসা নয়, ও সেই পুরুষ যার উপস্থিতি তার ছোট্ট মনকে বারবার নাড়িয়ে তুলেছিল। নিক তো তাকে ভালোবাসতো, আগলে রাখতো। তাহলে কিভাবে পারলো তাকে এইভাবে ঠকাতে? তার প্রণয়নের কথা জেনেও কিভাবে পেরেছে এমন নির্মম কাজ করতে? নির্মম কাজ, হ্যাঁ, মেহেরের জন্য এটা সব থেকে নির্মম কাজ। শরীর কাঁপছে রমণীর, চোখ দুইটা থেকে অনবরত পানি পড়তে থাকে। চিৎকার দিয়ে সিঁড়ির মধ্যে বসে যায়। ফর্সা মুখমণ্ডলটা লালচে বর্ণ ধারণ করে আছে, মনে হচ্ছে রক্ত জমে গিয়েছে মুখের মধ্যে। হাত কাঁপছে রমণীর, চুলগুলো খামচে ধরে নিজের ছন্নছাড়া হয়ে বলে, বলো ভাইয়া, প্লিজ উত্তর দাও। নিতে পারছি না এই সত্য, কষ্ট হচ্ছে আমার। বিশ্বাস করো, কলিজাটা ফেটে যাচ্ছে। তোমার মেহের শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, উত্তর দাও। মেহেরের আর্তনাদ পুরো রুমে ঝংকার করে তোলে। অধীরাজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মেহেরকে সেও খুব ভালোবাসে, তার মনে আলাদা এক স্থান আছে এই মেয়ের জন্য। আরিশ দুই হাত দিয়ে বুকে চেপে ধরে মেহেরের কম্পিত হওয়া ছোট দেহটা। গম্ভীর রাগচটা পুরুষটার শরীরও কাঁপছে। কোনো মতে উচ্চারণ করে বলে, ভুলে যা নিককে। নিক অন্য কারোর স্বামী, অন্যের অধিকার। মেহের হিংস্র বাঘিনীর ন্যায় ক্ষেপে যায়। আরিশের বুক থেকে মাথা তুলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আরিশকে। অস্থির হয়ে ওঠে রমণী, চুল ধরে বড় বড় শ্বাস ফেলছে। পুনরায় নিজের ভাইয়ের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। হেরে গিয়েছি আমি, হেরে গিয়েছি আমার পবিত্র ভালোবাসা। যার মুখ না দেখলে আমার একটা রাত ঘুম হয় না, সে পুরুষটা অন্যের কিভাবে হয়ে গেল?
যাকে কল্পনা না করলে আমার মুহূর্ত কাটে না, তাকে ভুলার কথা বলছো? আমি তোকে ভালোবাসি ভাইয়া। কিভাবে পারলো আমাকে রেখে বিয়ে করতে? কিভাবে পারলো মেহেরকে রেখে অন্য নারীকে বুকে স্থান দিতে? ও জানতো না মেহের ওর জন্য অপেক্ষা করছে? ওকে জানতো না মেহের এই পুরুষটার বুকে মাথা রাখার জন্য ছটফট করছে? কিভাবে পারলো আমার সমস্ত অহংকার এভাবে ধ্বংস করে দিতে? ওর প্রতি প্রণয় কি একদিনের জন্য ছিল? ছোট বয়স থেকে পাগলের মতো ভালোবেসেছি আমি। আমি মেহের এভাবে ঠকে যাব কোনোদিনও কল্পনা করিনি। এই দুনিয়া তো নিষ্ঠুর কেন? কেন নিষ্ঠুরতার সাথে এভাবে পরিচিত হলাম? ও আল্লাহ! ক্রিমিনাল লিডার আরিশ কাঠের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার মেহেরের দিকে। কেমন ছলছল চোখে তাকিয়ে আছে বোনের দিকে। আরিশ চোখের পাপড়ি নাড়ালো। ক্রিমিনাল লিডার আরিশ কি কোনোভাবে কাঁদছে? এতটা শক্ত মনের হৃদয়ে কিভাবে কেঁদে উঠল? পাথরের বুকে যখন তীব্র আঘাত লাগে তখন পাথরও অনেক সময় খণ্ডে বিভক্ত হয়। হয়তো সেই আঘাতটাই ক্রিমিনাল লিডারও বুকে লাগছে বারবার। আরিশ ঘন ঘন শ্বাস ফেলে বলে, শান্ত হ মেহের, তুই এমনিতেই অসুস্থ, অতিরিক্ত কান্না করলে কষ্ট হবে তোর। মেহের তাকায় আরিশের দিকে। কাঁদতে পারছে না সে আর। ডুকরে কেঁদে ওঠে রমণী আবারও। তুমি ভাই হয়ে ঠকিয়েছ আমাকে। দুনিয়া ধ্বংস হয়ে যাক, তুমি অন্তত আমার হয়ে থাকতে ভাইয়া। পুরো দুনিয়া না জানো, তুমি জানো আমি তোমার বন্ধুকে কতটা ভালোবাসতাম। শহর জানে আমি নিক জেফরানের জন্য ঠিক কতটা উন্মাদ। আরে ভাই ছিলে তুমি, কিভাবে পারলে ঠকাতে? নিক বিবাহিত আর আজ আমাকে বলছো? কেন গেম খেললে আমার সাথে তোমরা? সবাই গেম খেলেছো আমার সাথে। ভেবেছিলে মেহের তো সরল, ও যা করছে সব পাগলামি। যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, যার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, তার কথা কেন ভাববো? মেহের তো তোমাদের নিজের লোক নয়। করুণা হয়েছিল তাই আশ্রয় দিয়েছিলে, করুণা হয়েছিল বলে ভালোবাসা দিয়েছো, করুণা হয়েছিল বলে খাইয়েছো পরিয়েছো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে আমি তোমার রক্তের কেউ না। যদি নিজের বোন হতাম তবে কখনো পারতে না এমনভাবে ঠকাতে। দুনিয়ার স্বার্থপর, সবাই স্বার্থপর। নিজের আপন কেউ না থাকলে সবাই আঘাতে রক্তাক্ত করে ফেলে। কি করে হেরে গেলাম ভালোবাসার কাছে? আরিশ স্তব্ধ হয়ে যায়। চোখ দুইটা যেন অনুভূতিহীন হয়ে পড়েছে। মেহেরের প্রতিটা কথা তার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে তুলেছে। মেহের নিজেও জানে না কি বলছে, শুধু পাগলের মতো বলেই যাচ্ছে। দাদামশাই সামান্য ধমক দিয়ে বলে, মেহের, মাথা ঠিক আছে তোমার? তুমি আরিবের ভালোবাসার দিকে আঙুল তুলছো? কষ্ট পেয়েছো বলে সব ভুলে গিয়েছো? তোমার থেকে এটা আশা করিনি। মেহের দাদা মশারির দিকে তাকায়। আরিশের এমন ছলছল দৃষ্টি দেখে মেহের আরো কেঁদে ওঠে। পেছন দিকে পা পিছাতে পিছাতে বলে, তোমার ভালোবাসার দিকে আঙ্গুল তোলার ক্ষমতা আমার নেই ভাইয়া। খুব কষ্ট পেয়েছি ভাই, কখনো ক্ষমা করব না তোমাদের। কোনোদিন কথা বলবো না তোমার সাথে। ঠকিয়েছ আমাকে, কোনোদিন কথা বলবো না। বলেছিলাম যেদিন মেহের আর নিক আলাদা হবে সেদিন খাটিয়া সাজাতে, কাফনের ব্যবস্থা করতে। সময় হয়ে গিয়েছে ভাইয়া। তৈরি করো তোমার বোনের জন্য খাটিয়ার সাদা কাপড়। আমি শুধু নিককে এটুকু জিজ্ঞেস করব, কেন আমার সাথে এত বড় গেম খেলো? সব জানার পরও কেন আমাকে এভাবে মাটির সাথে মিশিয়ে দিল? এই প্রশ্নগুলো করার জন্য হলেও আমি কিছু সময়ের জন্য বাঁচবো। পরে পরে খাটিয়া হবে তার স্থান। আরিশের চোখ থেকে যেন রক্ত বের হচ্ছে। ধপ করে বসে পড়ে মেঝেতে। অধীরাজ দ্রুত গিয়ে ধরে আরিশকে। মেহের আর দাঁড়ালো না। মেহেরকে চলে যেতে দেখে আরিশ নিজেও দৌড় লাগায়। মেহের দরজার কাছে যাবে তার আগে আরিশ বোনটাকে বুকে আগলে নেয়। শান্ত গলায় ধমকে ওঠে, কিভাবে পারলি এই কথাগুলো বলতে? কলিজা কাঁপেনি তোর? কিভাবে বলতে পারলি তুই আমার কেউ না? একবারও ভেবে দেখেছিস তোর কিছু হলে আমার কি হবে? আমার যে তুই ছাড়া এই নিঃস্ব পৃথিবীতে কেউ নেই বোন। তোর ভাই সম্পূর্ণ একাই দুনিয়ায়। যে হাত দিয়ে লালন পালন করে ভালোবেসে বড় করে তুলেছি সেই হাত দিয়ে খাটিয়া সাজানোর কথা বলছিস? প্রয়োজনে নিজের হাত কেটে ফেলবো, তবুও আরিশ তার বোনের জন্য কোনোদিন খাটিয়া সাজাতে পারবে না। কথা না বলে প্রতি ওয়াক্তে আমি খাবার খেয়েছি কিনা খবর নেবে কে? আমার সাথে যদি আমার বোন কথা না বলে তবে আরিশ অসুস্থ হলে তার কপালে জলপট্টি দিয়ে দেবে কে? তাকে ড্রেস সিলেক্ট করে দেবে? বল মেহের, কে করবে এইসব?
মেহের কিছু বলছে না। আরিশকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, আর আমি পারবো না ভাইয়া, এই বিরহ নিয়ে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কেউ যদি পুরো শরীরে বিষাক্ত সূচ কেটে দিত, এতটা ব্যথা পেতাম না। এই ব্যথা যে ধারালো সূচ থেকেও ভয়ানক যন্ত্রণাদায়ক ভাই। তোমার বোন সহ্য করতে পারবে না। আরিশ বাম হাতে চোখের পানি মুছে। অধীরাজা দাদামশাই ভেতরে গেল না। মেহেরের অবস্থা দেখে সবাই আতঙ্কে আছে, যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবে। আরিশ বোনের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খায়, এরপর চুলগুলো ঠিক করে দেয়। মেহের সরে আসে আরিশের কাছ থেকে, আরিশের হাত ধরে নিজের পেইন্টিং রুমে নিয়ে যায়। পুরো দেয়ালে পর্দা দিয়ে ঢেকে রেখেছে। আরিশে প্রথম মেহেরের পেইন্টিং রুমে এসেছে। ওর পেইন্টিং রুমে যাওয়া সবার জন্য নিষিদ্ধ ছিল, একমাত্র তানভীকে যাওয়ার অধিকার দেওয়া হয়েছে। আরিশের কপাল কুঁচকে আসে। মেহের একটানে প্রতিটি পর্দা সরিয়ে দেয়। পর্দা সরিয়ে যত দিকে উন্মুক্ত করছে তত দিকে অবিশ্বাস্য জিনিস বেরিয়ে আসছে। আরিশ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। দেয়ালে নিকের ছবি দিয়ে সাজিয়ে রেখেছে, কিছু ছবি মেহের আর নিকের একসাথে। আরিশ আশ্চর্য হয়ে তাকায় মেহেরের দিকে। মেহের তাচ্ছিল্য হেসে বলে, কতটা যত্ন করে ভালোবেসেছিলাম তাকে, অথচ সে আমার বুকে নির্দয়ভাবে ছুরি বসিয়ে পালালো। প্রতিটা মুহূর্তকে আমি এঁকে রেখেছিলাম স্মৃতি হিসেবে, কিন্তু আমি কিভাবে জানবো স্মৃতিগুলোকে এমনভাবে উত্তাপ ঢেউয়ে ভাসিয়ে দিবে? মেহের কি বোকা? অষ্টাদশী একবারও বুঝেনি এই পুরুষ তার জন্য না। পুরুষটা তো পারতো অষ্টাদশীকে আগলে নিতে। সব পাগলামি দেখে অন্ধ সেজে এভাবে বুকে লাথি মারলো কেন? সব কিছুর উত্তর আমি চাইবো, সব চাইবো আমি, সব। মেহের দুই কদম এগিয়ে যায়। অনেক বড় একটা ছবি, সামান্য আর্ট এখনো বাকি, তবুও কতটা আকর্ষণীয় লাগছে, যেন জীবন্ত নিক তাকিয়ে আছে। মেহের নিজের তাল রাখতে পারছে না, ঝাপসা হয়ে আসছে সবকিছু। তবুও দাঁত কিরমিরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। মাথা ব্যথায় যেন রগ ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় কলিজাটা যেন বের হয়ে আসবে। ছবিটায় হাত দিয়ে স্পর্শ করে আবারও কেঁদে ওঠে। কতটা আগলে রেখেছি একে, সে কিভাবে অন্য নারীর হতে পারে? এই ছবিটা কবে দিব ভেবেছিলাম জানো? আরিশ অস্ফুট গলায় বলে। কবে? মেহের সামান্য হেসে বলে, একটা গুরুত্বপূর্ণ দিনে আমি এই রুমটা তাকে উপহার দিতাম। আমার ভালোবাসা দিয়ে তিল তিল করে তৈরি করা রুমটা দিয়ে এই পুরুষটাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। ইতিহাসের সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, আমি বানিয়েছিলাম ভালোবাসার নীড়। এই ছবিটা অনেক যত্ন করে বানিয়েছিলাম আমি। মেহের আর কিছু বলতে পারছে না। মাথার যন্ত্রণা আরো তীব্র হয়ে উঠেছে, সহ্য করার ক্ষমতা পার হয়ে গিয়েছে। মাথায় চেপে ধরে চিৎকার করে ওঠে। আরিশের যেন আত্মা বের হয়ে যাচ্ছে। দ্রুত গিয়ে মেহেরের শরীরে দুই হাতে আগলে নেয়। মেহের হাঁপাচ্ছে পাগলের মতো, ঘন ঘন শ্বাস টানছে। আরিশ মেহেরের দুই গালে ধরে চেঁচিয়ে ওঠে। মেহের, কি হয়েছে তোর? কোথায় কষ্ট হচ্ছে? মেহের হাঁপাতে হাঁপাতে বলে, খুব কষ্ট হচ্ছে, মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। আমার যদি কিছু হয়ে যায় একদম কাঁদবে না, তোমার কান্না আমি সইতে পারবো না। আর ওকে বলে দিও একজন অবুঝ রমণী তাকে উন্মাদের মতো ভালোবাসতো। আরিশ আর সহ্য করতে পারল না। প্রতিদিন খুন করা যার নিত্যদিনের পেশা, সে নিজের গন্তব্য হারিয়ে ফেলেছে। উন্মাদের মতো মেহেরের নিস্তেজ শরীরটা বুকের সাথে ধরে কান্না করে ওঠে। কিচ্ছু হবে না তোর, আমি হতে দেবো না কিছু। তোর কিছু হলে আমি কিভাবে বাঁচবো? কেউ নেই আমার। মেহেরের পুরো শরীর নেতিয়ে পড়ে, চোখ বন্ধ হয়ে আসে রমণীর। মাথার যন্ত্রণায় কাতরাচ্ছে। আরিশ কোলে তোলে নেয়, দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। আরিশকে বেপরোয়া দেখে অধীরাজ আর দাদামশাই এগিয়ে যায়। আরিশ গাড়িতে বসে অধীরাজকে বলে। দ্রুত হসপিটালে চল। অধীরাজ আর প্রশ্ন করার সাহস পেল না। আরিশ এখনই নিজের মধ্যে নেই। মেহের ছটফট করতে করতে আওয়াজ করে, ওকে খুব ভালোবাসতাম। মাথায় যন্ত্রণা হচ্ছে, বুকে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। মেহের চোখ বন্ধ করে ফেলে। আরিশা এখনো তাকায়নি মেহেরের দিকে, শুধু চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে, এই মাথার যন্ত্রণা তীব্র হলে কিভাবে সব ঠিক করব? তুই চাইলে পারতি নিক ভালোবেসে আগলে নিতে। তুই অ্যানির প্রেমে পড়ার আগে থেকে মেহের তোর জন্য উন্মাদ।
এক নারীর হৃদয়ে আগুন ধরিয়ে অন্য নারীর হাত ধরলি। যার বুকে আগুন ধরিয়েছিস সে আমার বোন। আমি কিভাবে সহ্য করব? অন্ধকার রাতটি যেন বিভীষিকার এক দীর্ঘশ্বাসে মোড়া ভয়ঙ্কর অধ্যায়, যেখানে আলোহীন আকাশের ভারী নীরবতা প্রকৃতির প্রতিটি অণুতে আতঙ্কের স্থায়ী ছাপ এঁকে দিয়েছিল। ঘন কালো মেঘের স্তরে চাঁদ ও তারার অস্তিত্ব বিলীন হয়ে গিয়ে আকাশকে পরিণত করেছিল এক নিষ্ঠুর অন্ধকার গহ্বরে, যার গভীরতা মাপার সাধ্য মানুষের চোখ কিংবা কল্পনার ছিল না। বাতাস ছিল অস্থির ও শীতল, তার প্রতিটি প্রবাহে যেন অদৃশ্য কোনো অশুভ ইঙ্গিত লুকিয়ে ছিল, যা গাছের শাখা প্রশাখাকে কুপিয়ে তুলে এক করুণ ও বিকৃত শব্দের জন্ম দিচ্ছিল। চারিপাশের নিস্তব্ধতা ছিল অস্বাভাবিকভাবে ভারী। সে নীরবতা এতটাই তীক্ষ্ণ যে মনে হচ্ছিল যে সামান্য শব্দ এই অন্ধকারকে ক্রুদ্ধ করে তুলবে। দূরের অস্পষ্ট আওয়াজগুলো স্পষ্ট না হয়ে ভয়ের জন্ম দিচ্ছিল, কারণ সেগুলো বাস্তব ও কল্পনার সীমারেখা মুছে দিয়ে অজানা আশঙ্কাকে আরো ঘনীভূত করছিল।